এক সময়ের কথা, বৈরমপুর গ্রামে মহিপাল নামের এক ব্যক্তি নিজের ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকত। গ্রামে চাষবাস করে নিজের জীবনযাপন করত। মহিপালে এখানে কেউই ছিল না। একদিন যখন কাঠ আনতে যাচ্ছিল, গ্রামের সীমানার কাছে একটা জঙ্গলে চলে গেল। কিছু শুকনো কাঠ একত্রিত করে একটা ছোট্ট রাস্তা ধরে ফেরত আসছিল। তখনই ওই রাস্তায় একটা গভীর পুকুরে একমাত্র একটা পদ্ম ফুল দেখল। আরে বাহ, এই পদ্ম ফুলটা কত সুন্দর! বেগুনি রঙের এই ফুলটাকে আমি ঘরে সাজিয়ে রাখবো। এমন কথা ভেবে মাথায় যে কাঠের বোঝাটা ছিল সেটা পাশে রেখে দিয়ে ওই গভীর পুকুরে সাঁতার কেটে গিয়ে ফুলটা ছিঁড়ে আনলো। আর বাড়ি নিয়ে গিয়ে একটা কাঁচের বোতলে জল ভরে দিয়ে ওই ফুলটাকে রেখে দিয়ে ওটা দেখে দেখে মুগ্ধ হচ্ছিল। পরের দিন যখন ঘুম থেকে উঠল, দেখলো যে ওর ঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। দরজার কাছে পুরো মাটিটা ধুয়ে পরিষ্কার করা হয়েছে, একটা আলপনাও করা হয়েছে। বাড়ির মধ্যে কেউ রান্না করে থালায় খাবার দাবার বেড়েও দিয়েছে। এইটা দেখে মহিপাল খুবই আশ্চর্য হয়ে গেল, কারণ না কোনো পড়োশি আর না সামনের বাড়ির লোকেরা এইসব কেউ করে দিত না। কারণ ওর বাড়িটা গ্রামের একদম কোনায় ছোট্ট একটা বাড়ি, তার কাছাকাছি আর কোনো বাড়িই নেই। এইটা স্বপ্ন না সত্যি? এক রাতে আমার ঘরটাকে এত সুন্দর করে কে সাজাতে পারে? আর আমার ওঠার আগে খাবারও বানিয়ে দিয়েছে। কে এই সব জিনিস করলো? এমন ভেবে ও পেট ভরে সে খাবারটা খেয়ে নিল। কাঁধের মধ্যে ফাওড়াটা নিয়ে কাজে ফেরত চলে গেল। যখন চাষের কাজ করে বাড়ি ফিরছিল, তখনও ওর সাথে কাজ করতে থাকা চন্দ্র বুড়িকে সকালে যা যা হয়েছিল ঘরে সব বলে। কে জানে দিদা, সব বিদঘুটে মনে হচ্ছে। কে ঘর পরিষ্কার করলো, খাবার বানালো, কে জানে? তুই যেটা বলছিস বাবা, সেসব শুনে আমার মনে হচ্ছে যেন এগুলো কেউ মোহিনী পিশাচ কিংবা কোনো আত্মা করছে। তুই তো অবিবাহিত আর একলা ছেলে, একটু সাবধানে থাকিস। ঠিক হবে, আজকে রাত্রে ঘুমের নাটক করে দেখ যে ঘরে কি কি হচ্ছে। এইটা বলে চন্দ্র ঠাকুমা ওখান থেকে চলে যায়। আর মহিপালের ভয়ের চোটে যেন পাগুলো কাঁপতে শুরু করে দেয়। সেই ভয়ের সাথেও বাড়ি ফেরে আর ঘরটাকে আগোছাল করে ঘুমের নাটক করার জন্য ঘরে কি কি হচ্ছে সেসব দেখছিল। কিছুক্ষণ পরেও দেখলো বাড়িতে নিজের থেকে সব কাজকর্ম হচ্ছে। এইটা দেখেও খুব খারাপভাবে ভয় পেয়ে গেল। চাদরটা চোখের উপরে দিয়ে ঘুমিয়ে পড়ল। ঠাকুরকে মনে মনে ডেকে সূর্য ওঠার অপেক্ষা করতে শুরু করলো। সকাল হওয়ার সাথে সাথে দৌড়ে চন্দ্র ঠাকুমার বাড়ি গেল। রাত্রে যা কিছু হয়েছিল সব কথা জানালো। যেমনটা আমি ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। তোর বাড়িটাকে কোনো ভূত প্রেতে নিজের ডেরা বানিয়েছে। ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়, না হলে তোকে ওই বাড়িতেই ও মেরে ফেলবে। কি বলছো দিদা? তুমি বলছো ঘর ছেড়ে দিতে? এটা তো আমার একমাত্র সাহারা। ঘরটা চলে গেলে থাকবো কোথায়? সেই ভূতের থেকে বাঁচার কোনো উপায় থাকলে বলো দিদা। ঠিক আছে বাবা, ভয় পাস না, একটা রাস্তা আছে। আমাদের গ্রাম থেকে কিছু দূরে মহুয়া নামের গ্রাম আছে। ওইখানে গিয়ে মন্ত্রজানা কাকির সাথে দেখা কর, নিশ্চয়ই তোকে সাহায্য করবে। এক্ষুনি বেরিয়ে পড়। মন্ত্র কাকি? সেইটা কে? যদি উনি সত্যিতে সাহায্য করতে পারবেন তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। যেমনটা চন্দ্র ঠাকুমা বলেছিল, মহিপাল মহুয়া গ্রামে গেল। মন্ত্রজানা কাকিকে নিজের সব অসুবিধা জানালো আর সাহায্য করার জন্য বিনতি জানালো। তক্ষুনি মন্ত্রজানা কাকি একটা লাল রঙের চাদর আর সবুজ রঙের জল ওকে দিয়ে, তুই ভয় পাস না, এই শিশিতে যে সবুজ জলটা রয়েছে এইটা নিয়ে বাড়ির মাটিটা ভিজিয়ে দে। আর যখনই অদৃশ্য রূপে ওই ভূতের পায়ের ছাপ তুই দেখতে পাস, তার উপরে লাল রঙের চাদরটা ফেলে দে। তখন সে বন্দী হয়ে যাবে। যদি সে ভূত কিংবা প্রেতাত্মা হয় তখন এই বোতলের মধ্যে ঢুকে যাবে। একটুও দেরি করবি না,
তক্ষুনি বোতলের ঢাকনটা বন্ধ করে দিবি আর আমার কাছে নিয়ে আয়। যদি সে ভূত না হয় তাহলে ওর শক্তি চাদরের মধ্যে ঢুকে তার রং সবুজ হয়ে যাবে, তখনই চাদরটা আমার কাছে নিয়ে আসবি। কাকি, তুমি আমাদের সঙ্গে গ্রামে গিয়ে আমাকে ভূতের হাত থেকে বাঁচাতে পারবে না? ঘরে যেতে ভয় করছে। ভয় পাস না, তোর কিচ্ছু হবে না। যদি ভূতটা তোকে ক্ষতি করতে চায় এতক্ষণে তোকে কষ্ট দিয়েই ফেলতো, কিন্তু সে তো তোর জন্য ভালো কাজই করে দিচ্ছে। তোর বাড়ি পরিষ্কার করে দিচ্ছে, খাবার বানিয়ে রাখছে। হতে পারে সে কোনো ভালো প্রেতাত্মা। ভয় পাস না, ভরসা কর আর ধৈর্যের সাথে যা। এরকম বলে মহিপালের হাতে একটা রক্ষা মৌলি বেঁধে দিল আর লাল চাদরটা আর সবুজ জল ভরা শিশিটা দিয়ে বিদায় জানালো। কোনোভাবে সাহস জুটিয়ে বাড়ি ফিরল। সন্ধে হওয়ার সাথে সাথে কাকি যে সবুজ জলটা দিয়েছিল সেটা বাড়ির মাটিতে ছিটিয়ে দিল আর ঘুমের নাটক করতে শুরু করলো। মধ্যরাত্রি পেরিয়ে যাবার পরে ঘরের জিনিসপত্র নড়তে চড়তে শুরু করলো। কোনো আওয়াজ না করে মহিপাল বিছানা থেকে উঠে কাকি যে লাল চাদরটা দিয়েছিল সেটা নিয়ে মাটিটাকে দেখছিল। তখনই মাটিতে একটা পায়ের ছাপ দেখলো। তখনই কাকি যে লাল চাদরটা দিয়েছিল ওই পায়ের চিহ্নর দিশায় কাপড়টা ছড়িয়ে দিল। তখনই চাদরটা হাওয়ায় এমন ভাবে ভাসতে শুরু করলো যেন কোনো মানুষের উপরে রাখা হয়েছে। মহিপাল ভয় পেতে পেতে শিশির ঢাকনাটা খুলল, কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে পড়ল, কিন্তু শিশির মধ্যে কোনো ভূত কিংবা প্রেতাত্মা প্রবেশই করলো না। চাদরটা মাটিতে পড়ে গেল। কাকি যেমনটা বলেছিল চাদরটা সবুজ রঙে পরিণত হলো। চাদরটা নিয়ে সেই অন্ধকারের মধ্যে দৌড়ে গিয়ে মহুয়ার জন্য চলে গেল। সকাল হওয়ার সাথে সাথে মন্ত্রজানা কাকির বাড়ি পৌঁছে গেল। মন্ত্রজানা কাকি তক্ষুনি চাদরটা নিয়ে, চাদরের সবুজ রংটা এটা বলছে যে তোর বাড়িতে যে আছে সে ভূত প্রেত নয়, কোনো অন্য শক্তি আছে। সেটা জানি। এটা বলে সবুজ রঙের চাদরটা একটা দ্বীপের উপরে দিয়ে তার পাশে বসে বেতাল মন্ত্র জাপ করতে শুরু করলো। বাম বাম বেতালা দেবসম তা বিজয়ম লা প্রলয়ম, বাম বাম বেতালা দেবসম তা বিজয়ম লা প্রলয়ম। কে তুমি? তোমার কি চাই? মহিপালের বাড়িতে কেন প্রবেশ করেছো? তুমি কে? আমার নাম কোমল। আমি নিজের ইচ্ছায় মহিপালের বাড়িতে ঢুকিনি। আসলে হয়েছিল, আমার গ্রাম রংদ্বীপ। আমার বাবা অনেক বড় তান্ত্রিক। সে নিজের মন্ত্রবিদ্যা শুধু ভালো কাজ করার জন্যেই উপযোগ করত। যখন আমার মা মারা যায় তখন আমি খুবই ছোট। আমার দেখাশোনা করার জন্য বাবা আরেকবার বিয়ে করে নেয়। কখনো কখনো যখন বাবা মন্ত্র পুজো করত তখন আমি বাবার কাছে বসে ওনার সাহায্য করতাম। আমার সৎ মায়ের নাম ছিল চন্দ্রিকা। কিছু সময়ের পরে তার এক মেয়ে হয়, তার নাম ছিল কোমদি। কোমদি দেখতে বিকৃত আর কুরূপ ছিল। সে সব সময় আমার সাথে প্রতিস্পর্ধা করতে থাকতো। কিছু বছর পরে আমার বাবা মরার আগে তার সব শক্তি আমার সৎ মা চন্দ্রিকাকে দিয়ে যায়। এই শক্তি দিয়ে সে গ্রামের খারাপ লোকেদের জন্য কাজ করতে শুরু করলো। যে লোকেরা কাউকে মারতে চায় তাদের জাদুটোনা তন্ত্রবিদ্যা দিয়ে মেরে তাদের থেকে টাকা পয়সা নিত। সেই টাকা দিয়ে তার মেয়ের জন্য সব দামি জিনিস আর গয়না কিনে দিত। কিন্তু আমার বোন কোমদি সেসব দিয়ে কোনোদিন সন্তুষ্ট হতো না। কে চায় এই টাকা আর সোনা? ময়লা কাপড় পরার পরও দিদি বেশি সুন্দর লাগে। যতক্ষণ ও বেঁচে আছে আমার সাথে কেউ বিয়েও করবে না। তাহলে এমন করা যাক, ওকে মেরেই ফেলা যাক। আরো সুন্দরটা তুই পাবি। আমার সব মন্ত্র শক্তি আমার মন্ত্রদণ্ডতে আছে। আজ রাতে আমি শক্তি দেখাবো। এমনটা বলে নিজের তান্ত্রিক কক্ষে গেল। শূদ্র দেবতার সামনে বসে ত্রাং ত্রিং ত্রং ঘটা ঘং গাং ক্রিং ক্রং তালা তাং ত্বাং দ্রু দ্রং মোরা মাং শ্রাম শ্রীম শ্রোম অধং। এই নিষ্ক্র মস্ক মন্ত্র থেকে যেই কুঠারটা বেরিয়েছে সেটা দিয়ে আমার সৎ মেয়ের বলি চড়াবো শূদ্র দেবতাকে। তখন ও সৌন্দর্য আর আয়ু আমার মেয়ে পেয়ে যাবে। যে কোনোভাবে আজকে এই তান্ত্রিক বিধিটা পুরো করতে হবে। এমন বলে
আমার সৎমা কক্ষের থেকে বাড়ি বেরিয়ে গেল আর সবসময়ের মতন নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লো। কিন্তু সেই সময় আমি মূর্তির পিছনে পরিষ্কার করছিলাম। চন্দ্রিকার সব কথা শুনে নিলাম। যেহেতু ছোটবেলা থেকে মন্ত্রবিদ্যা আমি দেখে এসেছিলাম, তাই আমিও জানতাম তন্ত্র মন্ত্র বিষয়। আমি ভাবলাম যে করে হোক সৎমায়ের হাত থেকে আমাকে বাঁচতেই হবে। যখন ঘুমানোর সময় হলো, যেই বিছানায় রোজ আমার বোন শুতো সেখানে আমি শুয়ে পড়লাম। আমার বিছানা কোন দিকে দিলাম, যেখানে ও রোজ শুতো আমি ওর জায়গায় শুয়ে পড়লাম। আজ হঠাৎ তোর কি হয়ে গেল দিদি? আমার বিছানায় কেন শুলি? জানি না বোন, মাই আজ তোমার বিছানায় শুতে বললো, তাই শুয়ে পড়লাম। তুমি চাইলে আমি সরে যাই? মা বলেছিল আজ রাত্রে একে শেষ করে দেবে। এটা বোধহয় মায়ের কোনো যোজনা। কোনো ব্যাপার না, মা যখন বলেছে শুয়ে পড়, আজ আমি তোর বিছানায় শুয়ে পড়ি। আমরা দুজনে আমাদের রোজকার বিছানা বদলে নিয়েছিলাম। এইটা চন্দ্রিকা জানতো না। মধ্যরাত্রির পরে শূদ্র তান্ত্রিকের যে কুঠারটা বেরিয়ে আসলো, সেটা নিয়ে আমার বিছানার দিকে এগোলো। যেখানে কোমদি ঘুমোচ্ছিল ওখানে আমাকে ভেবে চাদরটা না সরিয়েই ওর বুকের মধ্যে কুঠারটা দিয়ে আঘাত দিল। যখন দেখলো বিছানার তলায় রক্ত বইছে, সকাল হওয়া পর্যন্ত এর সৌন্দর্য আর আয়ু আমার মেয়ের হয়ে যাবে। সূর্যোদয়ের পরে আমার মেয়ে রূপবতী হয়ে যাবে। এরমটা ভেবে ঘরে এসে শুয়ে পড়ল। আমি শোয়ার নাটক করছিলাম, তাড়াতাড়ি উঠে পড়লাম। কোমদির দেহটাকে পেছনে নিয়ে গিয়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দিলাম। সকাল হওয়ার সাথে সাথে দৌড়ে চন্দ্রিকার কাছে গিয়ে, মা, আমার চেহারা বদলে গেছে, আমি সুন্দর হয়ে গেছি, এসব তোমার জন্য হয়েছে। ওর দেহকে আমি নিজে তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছি। ওকে জ্বলতে দেখে আমার রাগ শান্ত হয়ে গেছে, আমি খুব খুশি। এরকম বলে আমি চন্দ্রিকাকে বিশ্বাস করিয়ে দিলাম যে আমি কোমদি। কিন্তু আমি বেশি দিন এই মিথ্যেটাকে জারি রাখতে পারবো না। তাই আমি ছোটবেলার বন্ধু রাজবীর, যাকে আমি ভালোবাসতাম, ওকে গিয়ে সবকিছু জানিয়ে দিলাম আর ওকে রাজি করিয়ে দিলাম যে গ্রাম ছেড়ে পালাবো। তোর সৎ মায়ের কাছে এত মন্ত্র শক্তি আছে, সে ঠিক খুঁজে ফেলবে। হ্যাঁ, তাই আসার সময় ওর মন্ত্রদণ্ড চুরি করে আনবো। ওই মন্ত্রদণ্ডটা না থাকলে ও আমার থেকে কিচ্ছু করতে পারবে না। এমনটা ভেবে এক রাত যখন চন্দ্রিকা গভীর রুমে ছিল, ওর মন্ত্রদণ্ডটা চুপ করে চুরি করে আনলাম আর রাজবীরের সাথে গ্রাম ছেড়ে অনেক দূর চলে এলাম। পরের দিন সকালে যখন চন্দ্রিকা জেগে উঠল, মেয়েকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও পেল না। ত্রং ত্রিং ত্রং ফটাগো ক্রম ক্রিম ক্রোম কলাক্রম ত্রাদ্রুম দ্রুম মনামো শ্রাম শ্রীম শ্রুম বন্দম বোম। বলো শূদ্র, বলো, আমার মেয়ে কোথায়? বলো। তোর মেয়ে তোর ঘরের পেছনে মরে ছাই হয়ে গেছে। আমার মেয়ে মরে গেছে? কি করে হতে পারে? মরেছে তো আমার সৎ মেয়ে কোমল। না, তোর নিজের মেয়ে তোর নিজের হাতেই মারা গেছে। যদি বিশ্বাস হচ্ছে না, মেয়ের ছাইতে মন্ত্র জল ছিটিয়ে উচ্চাটন মন্ত্রটা পড়। যদি এটা সত্যি হয়, আমার সব শক্তি সমর্পিত করে আমার মেয়েকে মেরে থাকা কোমলকে জাদু টোনা করে মেরে ফেলবো। তার জন্য তোর কাছে মন্ত্র লাঠি থাকা উচিত। যেটা তোর স্বামী তোকে দিয়েছিল সেটা কোমল চুরি করে নিয়ে যায়। আমাকে বলো মন্ত্রদণ্ড কোথায়? যে কোনো ভাবে ওই স্থানের খোঁজ করতে হবে। সেই মন্ত্র লাঠি ছাড়া আমি সাহায্য করতে পারবো না। তোর মেয়ের আত্মাই তোকে বলবে যে কোমল কোথায় লুকিয়ে আছে। তোর শক্তি প্রত্যেক দিন কম হতে থাকবে, তাই নিজের মন্ত্র লাঠি তাড়াতাড়ি নিয়ে আয়। আর মনে রাখবি, মন্ত্র লাঠি ছাড়া তুই জলে প্রবেশ করতে পারবি না। আর একটা জিনিস, অন্ধকার হওয়ার পরে তুই আর তোর মেয়ের আত্মা যদি গ্রামের সীমার বাইরে থাকে, তাহলে তোদের শক্তি আরো দুর্বল হয়ে যাবে। তাই যেখানেও থাকলেও অন্ধকার হওয়ার আগে গ্রামের সীমার ভেতরে ঢুকে যেও। যেমন শূদ্র প্রতিমা বলেছিল, চন্দ্রিকা পেছনে থাকা ছাইটাকে মন্ত্র জল ছিটিয়ে উচ্চাটন মন্ত্র পড়ার সাথে সাথে তার মধ্যে থেকে কোমদির আত্মা বাড়ি বেরোলো। সে রাত যা ঘটেছিল সব বলে দিল। এটা শুনে চন্দ্রিকা রাগে মাথা গরম হয়ে গেল। ওর নিজের মেয়েকে ওর হাতেই মারিয়ে ফেলার কারণ আমাকে মারার জন্যে মেয়ের আত্মার সাহায্যে জেনে ফেললো যে আমি কোথায়, আর আমাকে মেরে ফেলা মনস্কামনা নিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু আমি জানতাম মন্ত্রদণ্ড ছাড়া তান্ত্রিকের শক্তি সম্পূর্ণ নয়। তাই চন্দ্রিকার আসার আগে আমি আগে থেকে নিজের রণনীতি বানিয়ে নিয়েছিলাম।
এরই মধ্যে কুমুদির আত্মা আমার কাছে পৌঁছে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো, মা এখানেই আছে, তাড়াতাড়ি এদিকে এসো, তাড়াতাড়ি। আমি আকাশে মন্ত্রদণ্ডটা দেখিয়ে আর ছোটবেলায় বাবার থেকে শেখা আত্মাগুলোকে নষ্ট করার একটা ছোট মন্ত্র পাঠ করে নিলাম, যার জন্য কুমুদির আত্মা তক্ষুনি ভস্ম হয়ে গেল। আমার সৎ মাকে মারা এত সহজ ছিল না, কারণও একটা তান্ত্রিকাকে মারার মন্ত্র শক্তি আমার কাছে ছিল না। তাই আমি আর রাজবীর চন্দ্রিকার থেকে বাঁচার জন্য একটা যোজনা বানালাম। যতক্ষণ এই মন্ত্রছড়িটা আমাদের কাছে আছে আমরা সুরক্ষিত। আমি এটাকে একটা বাঁশির রূপ দিয়ে দেব, তুমি এটা নিয়ে একটু দূরে চলে যাও আর এটাকে লুকিয়ে দাও। চন্দ্রিকা এটা জানে না যে তুমি কে, তাই তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ও জলের মধ্যে পা রাখতে পারবে না। তাই আমি একটা পদ্মফুলের রূপ নিয়ে একটা পুকুরে লুকিয়ে থাকবো। কিছুদিন পরে তুমি এসে বাঁশিটাকে বাজাবে, তখন আমি আবার মানব রূপে ফেরত আসবো। বাঁশিটার খেয়াল রেখো, এটা তুমি বাজালেই বাঁচবে, ওই শটটাই। ঠিক আছে, তুমি যা বলছো তাই করব, কিন্তু এটা কি খুবই দরকার? তাকে মারার কোনো উপায় নেই? রাস্তা আছে, এই বাঁশুরির শট থেকেও ওই তান্ত্রিকাকে মারা যাবে, কিন্তু একটুও যদি ভুল হয়ে যায় তোমার প্রাণ চলে যাবে। কিছুদিন পর তান্ত্রিক শক্তি তার নিজে থেকে ক্ষয়ে যাবে, আরও মরে যাবে। ততক্ষণ আমাদের অপেক্ষা করতেই হবে। এতটুকু বলে ওই মন্ত্রদণ্ডটাকে একটা বাঁশির রূপ দিয়ে দিলাম আর নিজেকে একটা পদ্ম ফুলে পরিণত করে পুকুরে লুকিয়ে রাখলাম। আমার জন্য পুকুর পর্যন্ত এসে থাকা চন্দ্রিকা জানতে পারলো না যে আমি কোথায়, আর খুঁজতে থাকলো। কিন্তু তক্ষুনি রাজবীর মাথা গরম করে বাঁশিটাকে বাজাতে শুরু করলো, একটা সঙ্গীত বাজাতে শুরু করলো। বাঁশির স্বরটাকে তান্ত্রিক সহ্য করতে পারলো না, শরীরটা জ্বলতে শুরু করলো। আমাকে ছল করে আমার মেয়েকে মেরে থাকা কোমল আর তুমি কখনো এক হবে না, তাই আমি সব শক্তি একত্রিত করে তোমাদেরকে শাপ দিচ্ছি, তুই নিজের পুরনো স্মৃতি ভুলে যাবি। ওই সাপের জন্য রাজবীর নিজের অতীত, নিজের পরিচয় সব ভুলে গেল। কে জানে কোথায় চলে গেল। যতক্ষণে ও আসলো বাঁশি থেকে আর স্বর বাজাতে পারলো না, তাই আমি আমার নিজের বাস্তবিক রূপে আসতে পারলাম না। তখন থেকে আজ পর্যন্ত আমি এই পদ্মফুলের রূপেই রয়েছি। সেই দিন এই মহিপাল সেই পদ্মফুলটা নেওয়ার জন্যে আমাকে ছিঁড়ে নিজের বাড়িতে রেখে দিল। যেই আমি পুকুর থেকে বাড়ি এলাম আমার কাছে আবার জীবন শক্তি এসে গেল। রাত্রিবেলায় অদৃশ্য রূপে ওর ঘরে থেকে থেকে আমাকে আবার গ্রামে নিয়ে আসার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করে ওকে সাহায্য করলাম। ব্যাস কাকি, এইটাই আমার গল্প। কারোর সাথে কোনো অন্যায় করিনি। আমাকে মারতে চেয়েছিল আমার সৎ মা, তাই ওর হাতেই ওর মেয়েকে মারালাম। এখন আমার তোমার প্রেমিকের সাথে দেখা করানোর হার আমার। গাবরাজামানজু লোকি, তুমি আর ভূমিকে অগ্নিদ্বীপ নামের এক স্থানে সমুদ্রের গভীরে থাকা জেলি মাছ নিয়ে এসো। দরকার হলে সমুদ্রের ভূত থেকে সাহায্য চাইবে। সমুদ্র রাক্ষস কোথায়? তাড়াতাড়ি এসো।
আমাদের মন্ত্রজানা কাকিকে আমার নমস্কার জানাবে। যদি আবার দরকার হয় আমাকে ডাকবে, কিছুক্ষণের মধ্যে হাজির হব। চলে যাচ্ছি। লোকি জেলি মাছটাকে নিয়ে মন্ত্রজানা কাকির কাছে চলে গেল। গাবরাজামান জো মন্ত্র পড়ে রঙ্গন দর্পণের রাজবীরের খোঁজ পেয়ে গেল। লোকিকে ওখানে পাঠিয়ে রাজবীরকে নিয়ে আসতে বলল। কিছুক্ষণের মধ্যে লোকি ওখানে পৌঁছালো আর রাজবীরকে নিয়ে আসলো। তক্ষুনি জেলি মাছটা রাজবীরের মাথার উপরে রেখে মন্ত্র পাঠ করলো। গাবরাজামান জো। যেই মন্ত্রপাঠ পুরো হলো, জেলি মাছটা আগুনের মতন জ্বলে ধ্বংস হয়ে গেল। রাজবীরের পুরনো স্মৃতি ফিরে আসলো। কোমর থেকে বাঁশিটা বার করে যেই শটটা বাজালো, সামনে রাখা পদ্মফুলটা কোমলের রূপে বদলে গেল। কোমলের হাতে বাঁশিটা দেওয়ার সাথে সাথে বাঁশিটা আবার থেকে মন্ত্রদণ্ডে পরিণত হয়ে যায়। এই মন্ত্রদণ্ডে আর আমার কোনো কাজ নেই। আমার প্রাণের রক্ষা করে আমার প্রাণ থেকেও বেশি প্রিয় রাজবীরের সঙ্গে দেখা করানোর জন্য আপনি এটা আমার দিক থেকে উপহার স্বরূপ নিয়ে নিন। এইটা বলে কাকির সামনে কোমল আর রাজবীর একে অপরকে মালা পরায় আর বিয়ে করে নেয়। এই সব তো ঠিক আছে, কিন্তু আমি প্রথমবার দেখছি জেলি মাছটা কি আজব। শরীরে কোনো রক্ত নেই, হাড্ডি নেই, ওটা কোনো জীব। এটা এত বিচিত্র কেন? সেটারও একটা গল্প আছে, শোনাচ্ছি শোনো। এটা অনেক বছর আগের একটা গল্প। তার মানে এটা অনেক হাজার বছর আগের ঘটিত গল্প। সমুদ্রের গভীরতায় একটা শক্তিশালী রাজা থাকত। তার অধীনে সব সমুদ্র জীবেরা শান্তিতে থাকত। রাজা যে কোনো আদেশ দিত, সমুদ্রের কোনো জীব সেটা বিরোধ করত না। কিছুদিন পরে সমুদ্র রাজার বিবাহ মণিরত্নার সাথে হলো। তারা খুব খুশিতে থাকতে লাগলো। কিছুদিন পরে একটা মেয়ে হয়, তার নাম ছিল সানভি। যেই সানভি 16 বছরের হলো, ওকে একটা অজ্ঞাত ভয়ঙ্কর রোগে ধরলো। রাজা অসংখ্য বৈদ্যকে ডাকলো, কিন্তু সানভির উপরে কোনো চিকিৎসা কাজ দিল না। পশ্চিমী সমুদ্রের একটা বৃদ্ধ বৈদ্য কুভার্স্ত ওখানে এলো। মহারাজ, আপনার মেয়ে শুধু 3 দিন অবধি বেঁচে থাকতে পারে। ওকে বাঁচানোর একমাত্র উপায় এখান থেকে পূর্ব দিকে থাকা পান্না দ্বীপে 2 লেজওয়ালা বাঁদর জ্যান্ত ধরে আনা হোক। সেই বাঁদরের সঙ্গে জলের উপরে আপনার মেয়ের বিবাহ করান। বিয়ে হয়ে যাওয়ার পর সেই বাঁদরকে জলে ডুবিয়ে মেরে ফেলুন আর তার মাথা বের করে মেয়েকে খাওয়ান। সমুদ্রে সবথেকে দ্রুত গতিতে যাওয়া আর পৃথিবীতে অনেকদিন জীবিত থাকা তারা মাছকে ডেকে পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে জানিয়ে ওর লেজের সাথে একটা ঘন্টি বেঁধে পাঠালো। মাছ, যে তুমি 2 লেজ থাকা বাঁদর ধরে এখানে নিয়ে আসবে, সমুদ্রের উপরে থেকো আর নিজের লেজে থাকা ঘন্টিটা নাড়িও। আমরা বুঝতে পারবো তুমি বাঁদরের সঙ্গে এসেছো। আমরা সবাই উপরে আসবো। তুমি যদি ভুল করে বাঁদরকে ডুবিয়ে দাও, তাহলে সে নিঃশ্বাস না নিতে পেরে মরে যাবে। মনে রেখো, আমাদের 2 লেজ থাকা বাঁদর জীবিত দরকার। ও, বুঝে গেলাম। আমি এক্ষুনি যাব আর বাঁদরটাকে নিয়ে আসবো। এইটা বলে তারা মাছ সাঁতার কেটে চলে যায়। তারা মাছ তো খুব সুন্দর বড় মাথাওয়ালা মাছ দেখতে লাগতো, কিন্তু ওর মাথায় বুদ্ধি একটুও ছিল না। ও একটা মূর্খ মাছ। অনেক বিপদ কাটিয়েও পান্না বিচে পৌঁছে যায়। ওখানে সমুদ্রের বালির উপরে একটা দুটো লেজওয়ালা বাঁদর খেলতে দেখলো। ওকে লোভ দেখে যে সমুদ্রের মধ্যে অনেক ভালো মিষ্টি ফল পাওয়া যায় বলে বাঁদরটাকে নিজের পিঠে বসিয়ে সমুদ্রের উপরে ভাসতে ভাসতে ফেরত আসতে শুরু করলো। রাস্তায় বাঁদরটা ওর লেজের ঘন্টিটা দেখে সন্দেহ হলো। বন্ধু, তোমার লেজে এই ঘন্টিটা বাঁধা কেন? এটা আমি বাঁধিনি বন্ধু, পূর্ণহস্ত নামের এক বৈদ্য আমার লেজে বেঁচেছে। তারা মাছটা যা কিছু কথা হয়েছিল সব বিস্তারিতভাবে জানিয়ে দেয়। এইটা শুনে বাঁদর ভয়ের চোটে কাঁপতে শুরু করলো। বাপ রে, তাহলে এইসব আমাকে মারার আর আমার মাথা খাওয়ার যোজনা।
আমিও কি করে বুঝলাম যে সমুদ্রতে ফল পাওয়া যায়? আমাকে তো বাঁচতেই হবে। এইটা ভাবতে ভাবতে তখনও একটা উপায় বার করলো। আরে, এই জিনিসটা তুমি আগে বললে না কেন? আমার ঘিলু তো আমি নিজের সঙ্গে রাখি না, ওইটা গাছের উপরে রেখে দিত আমি। এটার মানে এখন তোমার বুদ্ধি তোমার কাছে নেই? না, যেই গাছে আমি থাকি ওইখানে লুকিয়েছি। আমার মাথা দরকার হলে ওইখানে নিয়ে যেতে হবে। এরম ভাবে খুব চতুর ভাবে বলে বাঁদর তারা মাছকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত নিয়ে আসলো। যেই ও কিনারায় পৌঁছালো, হট করে গাছে উঠে পড়লো আর উঁচু একটা ডালে বসে বলল, মূর্খ কোথাকার, আমার ভাগ্য ভালো ছিল, বেঁচে গেলাম। তোমার রানীকে বাঁচাতে গেলে বাঁদরের মাথা দরকার। আমি এই দ্বীপের সব বাঁদরকে এইটা বলে দেব। কেউ আর তোমার কথায় ফাঁসবে না। পালা এখান থেকে। হুহ। সত্যি করে বাঁদরটা দ্বীপের সব বাঁদরদের জানিয়ে দিল। সব বাঁদররা সমুদ্রের কিনারায় ছেড়ে জঙ্গলে চলে গেল। অনেক চেষ্টা করার পরও কোনো বাঁদর পাওয়া গেল না। তখন তারা মাছ সমুদ্রে ফিরে গিয়ে সমুদ্র রাজাকে সব বলল। তারা মাছের এই ছোট্ট ভুলের জন্যে রাজার মেয়ের মৃত্যু হয়ে যায়। ক্রোধিত হয়ে রাজা নিজের কাছে থাকা মোটা ডান্ডা দিয়ে তারা মাছটাকে খারাপভাবে পেটালো। শরীর থেকে সব রক্ত বয়ে চলে গেল, হাড্ডি ভেঙে গেল, মাংস একটা গলে যাওয়া গোলাকার হয়ে গেল, চোখ নাক দাঁত সব ভেঙে গেল। ও একটা মাংসর পিণ্ড হয়েই থেকে গেল। এইটাই হলো আমার অভিশাপ। আজকের থেকে তোমার পুরো জাতের মাছরা নাক দাঁত রক্ত হাড় ছাড়া জন্ম নেবে আর সাদা মাংসের টুকরোর মতন বেঁচে থাকবে। ওই সমুদ্র রাজা শ্রাপের জন্যে তারা মাছের জাতের মাছগুলো এমন হয়ে গেল।